প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা অধ্যায় 11 এর 5 নম্বর সৃজনশীল অঙ্কটা করব। বলা আছে আশরাফ এন্ড কোং এর 2017 সালের 1 জানুয়ারি হতে 31 মার্চ পর্যন্ত সময়ের ইট তৈরি ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ। মাটি ক্রয় 1,60,000, মাটি বহন খরচ 3 লক্ষ টাকা, জ্বালানি খরচ 2 লক্ষ টাকা, শ্রমিকের মজুরি 1,40,000 টাকা, ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ প্রতি মাসে 1 মাসে 10,000। মাটি মাটি ছানা করার খরচ 20,000, অফিস ভাড়া প্রতি মাসে 12,000, যাতায়াত ও টেলিফোন 14,000, বিজ্ঞাপন খরচ 40,000, বিক্রয় কর্মীর বেতন 60,000। বিক্রয় 2 লক্ষ ইট, এটা একটা ইউনিট, একক আর কি। তৈরি ইটের প্রারম্ভিক মজুত 50,000 ইট, এটাও একক। তারপরে তৈরি ইটের সমাপনী মজুদ 60,000 একক ইট, 2,43,000 টাকা। উপযুক্ত তথ্য হতে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো। ইটের পরিমাণ নির্ণয় করতে হবে আমাদেরকে। এখানে ইটের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে উৎপাদিত ইটের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই যে বিক্রয় এককটা দেওয়া আছে, বিক্রিত একক, দেখো তোমরা ভালো করে, বিক্রিত একক হলো 2 লাখ ইট। উৎপাদিত সমাপনী একক, এই যে দেখো, উৎপাদিত বা তৈরি ইটের সমাপনী একক হলো 60,000 ইট। আর আরেকটা দেওয়া আছে হলো উৎপাদিত ইটের প্রারম্ভিক একক, এই যে তৈরি ইটের প্রারম্ভিক একক হলো 50,000 ইট। তাহলে আমাদেরকে তৈরি করতে হবে এই তৈরি এককটা, অর্থাৎ উৎপাদিত ইটের পরিমাণটা নির্ণয় করতে হবে। কত ইট আমরা তৈরি করেছি সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা যেটা করব সেটা হলো বিক্রিত এককের সাথে উৎপাদিত সমাপনী একক যোগ করব। এই যে বিক্রয় যে এককটা দেখতেছ, বিক্রিত একক, সেই বিক্রিত এককের সাথে যোগ করব সমাপনী একক, এই যে 60,000। তারপরে এটার থেকে বিয়োগ দিয়ে দিব তৈরি ইটের প্রারম্ভিক মজুদ 50,000 ইট, এটা বাদ দিয়ে দিব। তাহলেই আমরা এই যে তৈরি একক বলতে উৎপাদিত ইটের পরিমাণটা নির্ণয় করতে পারবো। এটা করার জন্য আমরা প্রথমে লিখব ক, তারপরে এই কথাটা লিখব উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয়, এটা কথাটা লিখব উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয়। আমরা 2টা টাকার ঘর করব। প্রথম ঘরে আমরা লিখব বিবরণ, তারপরের ঘরে লিখব একক। একক হলো টিতে, কত টি, এরকম 2টা এককের ঘর। এখানে টাকার ঘর না, আসলে আমরা পরিমাণ নির্ণয় করতেছি, পরিমাণ মানে কত হাজার ইট উৎপাদন করব সেটা। তাহলে আমাদের প্রথম ঘরে আসবে কি, আমাদের প্রথম ঘরে আসবে বিক্রিত এককটা। বিক্রিত একক হলো এই যে এটা, বিক্রয় 2 লক্ষ ইট। তাহলে আমরা লিখব ইটের বিক্রয় একক। এই যে দেখো এখানে লেখা আছে বিক্রয় 2 লক্ষ ইট, তাহলে ইটের বিক্রয় একক, এটা প্রথমে আমরা লিখব ইটের বিক্রয় একক। তাহলে কত লক্ষ ইট? 2 লক্ষ ইট। আচ্ছা, বিক্রিত এককের সাথে উৎপাদিত সমাপনী একক, এই যে তৈরি ইটের সমাপনী মজুদটা
এটা আমরা কি করব, যোগ দিব। এই যে দেখো বিক্রিত এককের সাথে উৎপাদিত সমাপনী এককটা যোগ দিব। তাহলে আমরা এখানে লিখব যোগ তৈরি ইটের সমাপনী মজুদ। তৈরি ইটের সমাপনী মজুদ। তৈরি ইটের সমাপনী মজুদটা কত? হ্যাঁ, এই যে দেখো তৈরি ইটের সমাপনী মজুদ হলো ৬০,০০০ ইট। তাহলে আমরা এখানে লিখব ৬০,০০০। আচ্ছা, এখন এই ৬০,০০০টা আমরা যোগ দিব। তাহলে কত হবে? ২,৬০,০০০। এরপর আমরা যেটা করব সেটা হলো বাদ দিব। কি বাদ দিব? উৎপাদিত প্রারম্ভিক একক, অর্থাৎ তৈরি ইটের প্রারম্ভিক মজুদটা বাদ দিব। তাহলে আমরা লিখব তৈরি ইটের প্রারম্ভিক মজুদ। তৈরি ইটের প্রারম্ভিক মজুদটা আমরা বাদ দিব। তাহলে এটা আমরা ব্র্যাকেটে লিখব কত? প্রারম্ভিক মজুদ হলো ৫০,০০০ ইট। আচ্ছা, তো আমরা এটা আমাদের শেষের ঘরে লিখব। তাহলে ২,৬০,০০০ থেকে ৫০,০০০ বাদ দিলে হবে ২,১০,০০০। এই ২,১০,০০০ হলো আমাদের উৎপাদিত ইটের পরিমাণ। তাহলে আমরা এখানে লিখব উৎপাদিত ইটের পরিমাণ। উৎপাদিত ইটের পরিমাণ। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এইখানে নিচে লিখবে উত্তর। উৎপাদিত ইটের পরিমাণ, এই কথাটা এখানে নিয়ে আসি। উৎপাদিত ইটের পরিমাণ হলো ২,১০,০০০ টাকা। টাকা না, এটা হলো টিতে বের হবে। এই যে দেখো টি, এতটি ইট, অর্থাৎ এতটি ইট উৎপাদন করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এরপর আমরা খ নম্বর অঙ্কে চলে যাই। আমরা প্রশ্নটা একটু আবারও এইখানে অন্তর্ভুক্ত করলাম যাতে আমরা অঙ্ক করায় সুবিধা পেতে পারি। এরপর আমরা যেটা করব সেটা হলো আশরাফ এন্ড কোং এর একটি ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলছে। ত্রৈমাসিক ৩ মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের। তাহলে আমরা উপরে প্রতিষ্ঠানের নাম লিখব। প্রথমে লিখব খ নাম্বার, লিখব আশরাফ এন্ড কোং। আশরাফ এন্ড কোং মানে কোম্পানি। উৎপাদন ব্যয় বিবরণী। দেখো এখানে লেখা আছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা লিখব উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী। সময়টা কি? সময়টা হলো ত্রৈমাসিক, মানে ৩১ মার্চ পর্যন্ত। তাহলে আমরা লিখব ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত ত্রৈমাসিক সময়ের জন্য তারিখটা হলো ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত ত্রৈমাসিক সময়ের জন্য।
আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অঙ্কটা করব। আচ্ছা, এর জন্য আমাদেরকে উৎপাদন ব্যয় বিবরণীর ঘর কাটতে হবে। তোমরা ইতিমধ্যে জানো যে উৎপাদন ব্যয় বিবরণীর ঘরে একটা বিবরণের ঘর আর 3টা টাকার ঘর। তো হিসাব বিজ্ঞানে কিন্তু ঘর কাটাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো করে করবে, কারণ আসলে সৌন্দর্যবোধের ব্যাপার আছে এখানে। তুমি হাত দিয়ে ঘর কাটার চেষ্টা করলে দেখা গেল ঘরগুলো আঁকা বাঁকা হলো, তাহলে সেই ক্ষেত্রে যিনি পরীক্ষাকর্তা তার কিন্তু বিষয়টা ভালো লাগবে না। তো আমরা প্রথম ঘরে লিখব বিবরণ, তারপরে ঘরে 3টা টাকার ঘর, 3টা টাকার ঘর। তো শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যয় বিবরণী করার আগে তোমাদেরকে আরেকবার একটু স্মরণ করিয়ে দিই। আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর যেই চার্ট, সেই চার্টটা একটু তোমাদের স্মরণ করিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উৎপাদন ব্যয় বিবরণী চার্ট। আমি তোমাদেরকে বলছি যে এই চার্টটা তোমরা অন্তত 10 বার করে খাটবে, এতে তোমার মুখস্থ হবে। তো আমরা এই প্রশ্নে যেই কাজটা করতেছিলাম সেটা হলো, আমরা ইট তৈরি করতেছি, তাহলে ইট তৈরির প্রধান কাঁচামাল কি? মাটি, তাই না? তো তোমরা দেখো ইট তৈরির প্রধান কাঁচামাল হলো মাটি। এখানে দেখো যেই কি বলা আছে, এটা এই যে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। কাঁচামালের প্রারম্ভিক মজুদ যদি থাকে তো আমরা লিখব এর সাথে আমরা কি করব, মাটি ক্রয়, মানে কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় এর সাথে যোগ দিব ক্রয় পরিবহন। তো যোগ দিয়ে আমরা নিচে লিখব। লেখার পরে যদি এই কৃত কাঁচামাল যদি ফেরত দেওয়া হয় তাহলে সেটা বাদ দিব। বাদ দিলে যা থাকবে এই যে এই জিনিসটা, এটা হলো ব্যবহার উপযোগী কাঁচামাল। ব্যবহার উপযোগী কাঁচামালের থেকে যদি আমরা কাঁচামালের সমাপনী মজুদ বাদ দিই তাহলে ব্যবহৃত কাঁচামালের খরচ। এখন এই ব্যবহৃত কাঁচামাল খরচের সাথে যদি আমরা প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ দিই তাহলে হবে মুখ্য ব্যয়। এই চার্টটা কিন্তু খুব জরুরি। মুখ্য ব্যয়ের সাথে তুমি যদি কারখানার উপরে ব্যয় যোগ করো তাহলে হবে উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের মানে অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ দিবা, আর চলতি কার্যের মানে অর্ধ সমাপ্ত পণ্যের সমাপনী মজুদটা বাদ দিবা। এভাবে করলে আমরা উৎপাদিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। তাহলে এখন প্রথমত আমাদের কি আসবে? প্রথমত আমাদের আসবে কাঁচামাল। কাঁচামালের সাথে যদি পরিবহন থাকে তাহলে আমরা সেটা যোগ দেব। তো আমরা অঙ্কে চলে আসি। আমাদের অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখো কাঁচামাল ক্রয়ের আছে, যেমন ইট তৈরির প্রধান কাঁচামাল হলো মাটি, তাহলে এখানে মাটি ক্রয় হলো 1,60,000। তাহলে আমরা প্রথমে এই বিষয়টা দিই, আমরা লিখি মাটি ক্রয়। মাটি ক্রয় আমরা দিব 1,60,000। তারপরে তোমরা নিশ্চয়ই সেখানে দেখেছিলে যে কাঁচামাল ক্রয়, কাঁচামাল তো মাটি, তো মাটি ক্রয় তো দিলাম, এর সাথে পরিবহন খরচটা যোগ দিব। তাহলে তোমরা দেখো মাটি বহন খরচ 3 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখব মাটি বহন খরচ। মাটি বহন খরচ তাহলে কত আছে? 3 লক্ষ। এই 3 লক্ষ আমরা যোগ দিব। তিন লক্ষ। তাহলে 3 লক্ষ টাকা যোগ দিলে আমাদের মাটির ক্রয় মূল্যটা আসবে, আমরা এই ঘরে সেটা লিখব 3 লক্ষ আর 1 লক্ষ 4,60,000। 4,60,000। এই 4,60,000-এর নামটা আমরা দিতে পারি মাটির ক্রয় মূল্য।
মাটির ক্রয় মূল্য। তুমি মাটি ক্রয় করছো 1,60,000, এখন তুমি বাড়িতে এসে বললা যে ক্রয় মূল্য 1,60,000। এটা কিন্তু ভুল, কারণ সেই মাটিটা তুমি বাড়িতে বা তোমার কারখানায় নেওয়ার জন্য বহন খরচ তো হয়েছে, পরিবহন খরচ তো হয়েছে, তা তুমি সেটা যোগ দিয়ে মাটির ক্রয় মূল্য নির্ণয় করবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হলো, শিক্ষার্থী বন্ধুরা, আমরা বইয়ের সেই চারটার মধ্যে আমরা চলে যাই। কৃত মালামাল ফেরত, এখানে তো ফেরত কিছু নেই, যাই ফেরত না হওয়ার কারণে এখানে আমাদের কাঁচামালের সমাপনী মজুদও নেই, তো আমাদের ব্যবহৃত কাঁচামাল খরচটাই সেটা হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, এর সাথে প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ দিয়ে মুখ্য ব্যয়টা নির্ণয় করে ফেলব। তা আমরা দেখি আমাদের অঙ্কে কি কি আছে। তা আমরা দেখতেছি প্রত্যক্ষ খরচের মধ্যে এই ইট তৈরির জন্য এই কাজটা করার পরে তারপরে জ্বালানি খরচ রয়েছে, শ্রমিকের মজুরি, এগুলো প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা এখানে একটা শিরোনাম দেব, যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচের মধ্যে প্রথমে আসবে কি, জ্বালানি খরচ 2 লাখ, আর শ্রমিকের মজুরি 1,40,000। লিখব জ্বালানি খরচ হলো 2 লক্ষ। এর সাথে শ্রমিকের মজুরি 1,40,000। আমরা এই যোগফলটা এখানে লিখব 3,40,000। তাহলে মাটির ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যদি আমরা যোগ দিই, তাহলে যেটা হবে সেটা হলো মুখ্য ব্যয়। তাহলে 4 লাখ আর এইখানে আছে 3 লাখ, তাহলে কত হলো 7 লাখ। 7 লাখের সাথে এইখানে আছে 1 লাখ, তাহলে কত হবে 8 লাখ। আমরা 8 লাখটা সরাসরি 3 নম্বর ঘরে লিখে ফেলবো। 8 লাখ। এই 8 লাখের নাম কি? 8 লাখের নাম হলো মুখ্য ব্যয়, মানে প্রধান ব্যয়, মুখ্য ব্যয়। আচ্ছা, মুখ্য ব্যয়ের সাথে যোগ কারখানার উপরিব্যয়। এখন আমরা এখানে কারখানার উপরিব্যয়গুলো যোগ করব। যোগ কারখানার উপরিব্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা, কারখানার উপরিব্যয় কি? কারখানার ভিতরে যে খরচগুলো হলো সেগুলো। তো দেখো, কারখানার উপরিব্যয়ের মধ্যে হবে ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ, প্রতি মাসে, 1 মাসে 10,000। তো এখানে আমরা ত্রৈমাসিক হিসাব করতেছি, তাই না? তাহলে 3 মাসে 3 10 30,000 টাকা ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ। তাহলে আমরা লিখব ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ। তাহলে ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচটা আমরা এখানে নিয়ে আসি। ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ হলো 30,000। কেন 30,000? এখানে প্রশ্নে বলা আছে প্রতি মাসে 10,000। আমরা ত্রৈমাসিক হিসাব, অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত করতেছি, 3 মাসের জন্য, তাহলে 30,000 হবে। তারপরে তোমরা দেখতেছ মাটি ছানা করার খরচ, এটাও কিন্তু কারখানার ভিতরেই হয়, এটা 20,000, এটা কিন্তু ফিক্সড। তারপরে আমরা লিখব মাটি ছানা করার খরচ। মাটি ছানা
করার খরচ, এটা 20,000। তো আমরা এই খরচটা এই ঘরে দিয়ে দিব যোগ করার জন্য। তাহলে দেখো শিক্ষার্থীরা, 30,000 আর 20,000 50,000। তাহলে আমরা লিখব 50,000। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যদি আমরা যোগ দিই তাহলে হবে 8,50,000। আবার একটু খেয়াল করো, মুখ্য ব্যয়ের সাথে আমি একটু সময় নিয়ে অঙ্কটা করতেছি যাতে তোমরা বুঝতে পারো। মুখ্য ব্যয় 8 লক্ষ টাকার সাথে কারখানার উপরি ব্যয় এই 50,000 টাকা যোগ দিলে হবে 8,50,000। এই 8,50,000-এর নাম হলো উৎপাদন ব্যয়। $8,50,000 আমরা উৎপাদন ব্যয় পেয়ে গেলাম। আমরা এটাকে ব্যালেন্স টেনে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খ নম্বর প্রশ্নের উত্তর দেখতেছো যে উৎপাদন ব্যয় 8,50,000 টাকা। তো এই হলো আমাদের খ নম্বরের অঙ্ক। আশরাফ অ্যান্ড কোং-এর উৎপাদন ব্যয় বিবরণী ত্রৈমাসিক হিসাব আমরা করে নিলাম। অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বইয়ের সাথে সংশ্লিষ্ট থাকা। তোমাদের কোনো বিষয়টা বুঝতে হলে তোমরা বইয়ের আগে থিওরিগুলো ভালো করে পড়ে নেবে। তো আমরা দেখলাম যে উৎপাদন ব্যয় বিবরণীর এখানে ছকটা, এই ছকটার মাধ্যমে আমরা করে নিলাম। তো তোমরা তোমাদের বইয়ের 187 পৃষ্ঠায় ছকটা খুঁজে পাবে শিক্ষার্থীরা। তো তোমরা যেটা একটু কষ্ট হলো, এই পৃষ্ঠাটা খুব সুন্দর করে লিখে তোমরা তোমাদের পড়ার টেবিলের সামনে তুলে রাখতে পারো, কারণ উৎপাদন ব্যয় বিবরণী কিন্তু পরীক্ষায় আসবেই, সেটা ক্ষয়ের মধ্যে হোক আর গয়ের মধ্যে হোক, এটা আসবেই। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আমাদের গ নম্বরে যেটা বলছে আশরাফেন উৎপাদিত ইটের ব্যয়, উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করা। 8,50,000 টাকা আমাদেরকে ধরতে বলছে শিক্ষার্থীরা। তো আমাদেরকে নিট মুনাফা নির্ণয় করতে হবে। আর তোমরা জানো নিট মুনাফা নির্ণয় করার জন্য আমাদেরকে বিশদ আয় বিবরণী করতে হয়। আমরা যদি তোমাদের বইটা একটু দেখাই, দেখো বিশদ আয় বিবরণীর মাধ্যমে কিন্তু আমরা নিট মুনাফা নির্ণয় করি। এখন নিট মুনাফা নির্ণয় করার জন্য আমাদেরকে তো আয় বিবরণী করতে হবে। তো প্রথমে আয় বিবরণীর মধ্যে আমরা একটু ছকটা দেখে নিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। আয় বিবরণী করার জন্য বিক্রয় আমাদের দিতে হবে। আমাদের বিক্রয় আছে, তারপরে বাদ যদি ফেরত থাকে তাহলে ফেরতটা বাদ দিব। তো হবে নিট বিক্রয়, ফেরতটা বাদ দিলে হবে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বাদ দেব। এইখানে আমাদের যে কথাটা আছে সেই কথাটা হলো বিক্রিত পণ্যের ব্যয় শিক্ষার্থীরা আমাদের অঙ্কে দেওয়া নাই, বিক্রিত পণ্যের ব্যয়টা দেওয়া নাই। তো গ নম্বর অঙ্কের জন্য বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয়টা আগে বের করে নিতে হবে। এইভাবে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা আগে বের করব। তো কিভাবে করব? আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আমাদের প্রশ্নে দেওয়া আছে, এর সাথে আমরা উৎপাদিত পণ্যের ব্যয়টা বাদ দিব। এই উৎপাদিত পণ্যের ব্যয়টা তোমাদের প্রশ্নেই দেওয়া আছে। উৎপাদিত ইটের ব্যয় মানে পণ্যের ব্যয় 8,50,000 টাকা ধরে আমাদেরকে নিট মুনাফা করতে হবে। তাহলে প্রথমে এখন আমাদের যে কাজটা প্রধান হয়ে দাঁড়িয়েছে সেটা হলো আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করতে হবে। তুমি এটা ঘর খেটেও করতে পারো, অথবা তুমি এটা সূত্রের মাধ্যমেও করতে পারো, যেটা তোমার সুবিধা। তো যেহেতু আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করব, তাহলে আমরা গ নম্বর অঙ্কে শুরুতেই এখানে বের করে নিতে পারি যে
বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান, তাহলে সূত্রটা দেখো আবার, বিক্রিত পণ্যের ব্যয় করার জন্য তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এর সাথে উৎপাদিত পণ্যের ব্যয় বা তৈরি পণ্যের সমাপনী মজুদ। তাহলে আমরা এভাবে করতে পারি। আচ্ছা, তাহলে আমরা লিখি যে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়, এটা তুমি পাশাপাশিও করতে পারো, কিন্তু আমার মনে হয় ঘর খেটে করাটাই ভালো হবে। তাহলে আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তাহলে এর জন্য আমাকে 3টা ঘর কাটতে হবে, অর্থাৎ একটা বিবরণের ঘর আর 2টা টাকার ঘর। তো প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। আমাদের প্রশ্নে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। দেখো, তৈরি ইটের প্রারম্ভিক মজুদ 2,50,000 টাকা। তাহলে আমরা লিখব তৈরি ইটের প্রারম্ভিক মজুদ। তৈরি ইটের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 2,50,000। এর সাথে আমরা কি যোগ দিব? এর সাথে আমরা যোগ দেব, দেখে নাও, এর সাথে আমরা যোগ দেব উৎপাদিত পণ্যের ব্যয়। তা আমাদের প্রশ্নে উৎপাদিত পণ্যের ব্যয় দেওয়া আছে। গ নম্বরে উৎপাদিত ইটের ব্যয় মানে পণ্যের ব্যয়। তো উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা। তাহলে লিখব উৎপাদিত ইটের ব্যয়। উৎপাদিত ইটের ব্যয় হলো 8,50,000। যোগ দিলে হবে 11 লক্ষ। এর থেকে আমরা বাদ দিব তৈরি ইটের সমাপনী মজুদ 2,43,000 টাকা। তো বিয়োগ দিলে হবে 8,57,000। 8,57,000। এই 8,57,000 টাকাটা, এই টাকাটাই হবে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হয়ে গেল। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয় এখন আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে নিট মুনাফা নির্ণয় করব। তাহলে প্রথমে প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, তারপরে সময় 31শে মার্চ 2017 পর্যন্ত ত্রৈমাসিক সময়ের জন্য। একই রকম ঘর ক্ষয়ের মধ্যে যেভাবে করছো আমরা এখান থেকে কপি করে নিই। এখানে আমরা লিখব বিশদ আয় বিবরণী।
তারিখ ঠিক আছে 31 মার্চ 2017 পর্যন্ত ত্রৈমাসিক সময়ের জন্য। এগুলো মুছিয়ে দিই। তাহলে প্রথমে আমাদের আসবে বিক্রয়। দেখো, প্রথমে আসবে বিক্রয়। বিক্রয় 2 লক্ষ ইটের বিক্রয় হলো 16 লক্ষ। তাহলে বিক্রয়ের ঘরে টাকার ঘরে লিখব 16 লাখ। ভাগ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় 8,57,000। তারপর আমরা বিয়োগ দিলাম। হ্যাঁ, বিয়োগ দিলে হবে কত? 3টা শূন্য, 8,57,000 না, 7,43,000, সরি, 7,43,000। 7,43,000। এরপর তাহলে এটা হলো মোট মুনাফা। মোট মুনাফার সাথে আমরা যদি মোট মুনাফা থেকে আমরা যদি পরিচালন ব্যয়গুলো বাদ দিই, তাহলে লিখব বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়গুলো বাদ যাবে। তো পরিচালন ব্যয়ের মধ্যে দেখো অন্তর্ভুক্ত কি কি আছে। পরিচালন ব্যয়ের মধ্যে আছে অফিস ও প্রশাসনিক যে খরচগুলো, সেগুলো হবে, মানে প্রশাসনিক উপরিব্যয় আর কি, সেগুলো বাদ যাবে। তাহলে আমরা লিখব প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয় বা খরচ কি কি আছে আমরা দেখি প্রশ্নের মধ্যে কি কি আছে। অফিসের ভাড়া প্রতি মাসে 12,000, তাই 3 × 36,000 হবে। হ্যাঁ, তারপরে যাতায়াত ও টেলিফোন, এটা সরাসরি 14,000। তাহলে আমরা এই দুইটা লিখে ফেলি। প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে আছে অফিস ভাড়া। অফিস ভাড়া আচ্ছা গুণ করে দেখিয়ে দিই। প্রতি মাসে 12,000 টাকা করে ইন্টু 3 মাসে। 3 মাসে হলো 3 × 12 36,000। 36,000। আরও আছে কি আছে, যাতায়াত ও টেলিফোন। যাতায়াত ও টেলিফোন সরাসরি 14,000। তা আমরা এখানে লিখে ফেলি 36 আর 14, তাহলে এখানে হবে 50,000। 50,000 লিখলাম। এরপর অফিস প্রশাসনিক উপরিব্যয়ের পরে আসবে বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় বা খরচগুলো আসবে। তো বিক্রয় উপরিব্যয়ের মধ্যে আসবে 2টা খরচ। একটা খরচ হলো তোমার বিজ্ঞাপন। দেখো
বিজ্ঞাপন খরচ আর বিক্রয় কর্মীর বেতন। বিজ্ঞাপন খরচ 40, বিক্রয় কর্মীর বেতন 60। প্রথমে আসবে বিজ্ঞাপন। বিজ্ঞাপন খরচ আছে বিজ্ঞাপন খরচ হলো 40,000। আর বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর বেতন 60,000। বিক্রয় কর্মীর বেতন 60,000। এই দুইটা খরচ আমরা যদি যোগ দেই তাহলে হবে 1 লক্ষ। তাহলে 50,000 আর প্রশাসনিক উপরিব্যয় আর বিজ্ঞাপন বিক্রয় উপরিব্যয় দুইটা। প্রশাসনিক উপরিব্যয় হলো 50,000 আর বিক্রয় উপরিব্যয় হলো 1 লক্ষ। তাহলে উভয় মিলে হবে 1,50,000। এটা কি হবে? এটা বাদ যাবে, কারণ লেখা আছে মোট মুনাফা থেকে বাদ পরিচালন ব্যয়। হ্যাঁ, পরিচালন ব্যয় এগুলো সবগুলোই হলো পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়গুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে 7,43,000 টাকা থেকে 1,50,000 টাকা বাদ দিলে 5,93,000 টাকা হবে। যেহেতু এটা প্লাস ফিগারে আসছে তাহলে এটা হবে নিট মুনাফা। আমরা লিখব নিট মুনাফা। তো দেখো, আমরা 11তম অধ্যায়ের মূল বইয়ের সৃজনশীল অঙ্কগুলো শেষ করলাম। তো তোমরা তোমাদের নোট খাতায় অঙ্কগুলো করে নিবে খুব ভালোভাবে। আর প্রত্যেকবার করার সময় তোমরা তোমাদের বইয়ের যে চার্টগুলো আছে সেই চার্টগুলো, 3টা চার্ট রয়েছে। একটা হলো উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, আরেকটা হলো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, আরেকটা হলো বিশদ আয় বিবরণী। এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও। তো আজকে এতটুকুই। কালকে আমরা এই অধ্যায়ের কিছু থিওরি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে নৈর্ব্যক্তিক আসে। খুব মনোযোগ দিয়ে আমরা সেই বিষয়টা প্রত্যেকে দেখব। তো সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।